আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম ব্যাক টু দ্য বায়োলজি ক্লাস ওয়ান্স অ্যাগেইন। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠনের দ্বিতীয় পর্ব থেকে। তো চলো আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে একটু জেনে নেওয়া উচিত যে গত ক্লাসে আমরা কি কি পড়েছিলাম। হ্যাঁ, মনে করার চেষ্টা করো। কোষের বিভিন্ন অঙ্গাণু নিয়ে আলোচনা করেছিলাম। এর মধ্যে ছিল কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, হ্যাঁ ছিল কি মাইটোকন্ড্রিয়া, ছিল ক্লোরোপ্লাস্টিড, তাই না? এইসব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে কোষের অন্যান্য সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা থাকবে। শুরুতেই রাইবোজোম। রাইবোজোম হচ্ছে প্রোটিন এবং আরএনএ দিয়ে তৈরি। কোন আরএনএ? রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি সাইটোপ্লাজমে মুক্তভাবে ভাসমান কিংবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থেকে যারা ক্ষুদ্র গোলাকার কিংবা ত্রিকোণাকার গঠন বিশিষ্ট এবং প্রোটিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক তাদেরকেই রাইবোজোম বলে। একে কোষের প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়, কেননা রাইবোজোম প্রোটিন তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে থাকে। আলবার্ট ক্লড সর্বপ্রথম এই ক্ষুদ্রাণুকে মাইক্রোজোম নামে নামকরণ করেছিলেন। জর্জ প্যালাট পরবর্তীতে রাইবোজোম আবিষ্কার করেন এবং রিচার্ড রবার্টস রাইবোজোম সর্বপ্রথমবারের মতো নামকরণ করে থাকেন। রাইবোজোমের যে প্রকারভেদ সেটা দু প্রকার, অর্থাৎ আদিকোষী রাইবোজোম বা 70S এককের রাইবোজোম কিংবা প্রকৃত কোষী রাইবোজোম বা 80S টাইপের রাইবোজোম। 70S টাইপের রাইবোজোমটাকে ভাঙলে দুটো সাব ইউনিট পাওয়া যায়। এটাকে যদি আমরা 70S রাইবোজোম ধরি, তাকে ভাঙলে দুটো সাব ইউনিট পাওয়া যাবে। বড়টাকে বলা হবে 50S সাব ইউনিট, ছোটটাকে বলা হবে 30S সাব ইউনিট। ঠিক তেমনি 80S বা 80 ওয়েদবার্গ রাইবোজোমটাকে ভাঙলে দুটো সাব ইউনিট পাওয়া যাবে। বড় সাব ইউনিটকে বলা হবে 60S টাইপের সাব ইউনিট এবং ছোট সাব ইউনিটকে বলা হবে 40S টাইপের সাব ইউনিট। প্রশ্ন হচ্ছে 60 আর 40 যোগ করলে তো 100 হওয়ার কথা, সেটা 80 হয় কেন? অন্যদিকে 70S কে ভাঙলে 50-30 পাওয়া যায়, যাদেরকে যোগ করলে 80 হওয়ার কথা, কিন্তু 70 হয় কেন? এখানে বিষয়টা হচ্ছে এই দুটো ইউনিট যখন যুক্ত হয় তখন তাদের মলিকুলার ওয়েট কিছুটা কমে যায় এবং সে কারণেই সেটাকে বলা হয়। এখানে আমরা রাইবোজোমের কিছু কাজ কিন্তু দেখতে পাচ্ছি। নিউক্লিয়াসের ভেতর থেকে যে আরএনএ গুলো বের হয় তারা কিন্তু ওই রাইবোজোমের ভেতরে প্রবেশ করে এবং প্রোটিন তৈরি করে। এনিওয়ে, আমরা কাজগুলো একবার দেখে নিই। প্রোটিন সংশ্লেষণ করে, প্রোটিন সংশ্লেষণ করে বা প্রোটিন তৈরি করে, এটাই রাইবোজোমের মুখ্য কাজ। সাইটোক্রোম উৎপন্ন করে। সাইটোক্রোম হচ্ছে একটা ইলেকট্রন বাহক, আর এই ইলেকট্রন বাহক কিন্তু এই রাইবোজোম উৎপন্ন করতে পারে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ গ্লুকোজের ফসফোরাইলেশন ঘটায়। গ্লুকোজের ফসফোরাইলেশন হচ্ছে গ্লুকোজের সাথে যদি ফসফেট যুক্ত করা হয় তাহলে গ্লুকোজ 6 ফসফেট হতে পারে কিংবা গ্লুকোজ 1 ফসফেট হতে পারে। এই যে গ্লুকোজের ফসফোরাইলেশন, এতে কিন্তু রাইবোজোমের ভূমিকা আছে। এখন আমরা চলে যাব দ্বিতীয় আরেকটি অঙ্গাণুতে, যেটা হচ্ছে লাইসোসোম। সাইটোপ্লাজমে অবস্থিত দ্বিস্তরী যে অঙ্গাণু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়ে অনেকগুলো হাইড্রোলাইটিক এনজাইম প্যাকেটজাত হয়ে যে গঠন তৈরি করে তার নাম হচ্ছে লাইসোসোম। ক্রিশ্চিয়ান দুবে লাইসোসোম নামকরণ করেন, তবে মুখ্য ব্যাপার হচ্ছে উদ্ভিদ কোষে লাইসোসোম থাকে না, তবে একস্তর বিশিষ্ট কিছু লাইসোসোমের মতো ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু পাওয়া যায়, যাদেরকে বলা হয় স্পেরোজোম। পরবর্তীতে যাওয়া যাক। এতে 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে, তবে তার মধ্যে ডিএনএজ, আরএনএজ, অ্যাসিড লাইপেজ, স্যাকারেজ এবং লাইসোজাইম সম্মিলিতভাবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এনজাইম সেখানে থাকে। লাইসোজোমের চারদিকে কিছু বস্তু থাকে। লাইসোজোমের চারদিকে কিছু বস্তু থাকে যারা লাইসোজোমকে কখনো ফেটে যেতে দেয় না, কখনো তাকে ব্লাস্ট হতে দেয় না। তারা হচ্ছে স্ট্যাবিলাইজার। কিন্তু একে অনেকেই আছে যারা কিন্তু বিদীর্ণ হয়ে যেতে দেয় বা বিদীর্ণ হতে সাহায্য করে, তাদেরকে বলা হয় লাবিলাইজার। ওকে, এবার আমরা কাজে চলে যাই। এরা কোষের কেরাটিন প্রস্তুত করে। এই লাইসোসোম কোষের মধ্যে কেরাটিন প্রস্তুত করে। কোষ বিভাজনের সময় নিউক্লিয়ার মেমব্রেনটাকে ভাঙতে কিন্তু এই লাইসোসোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন আলোচনা করার জন্য। তোমার বডিতে কোনো ধরনের জীবাণু যদি প্রবেশ করে ফেলে, তাহলে সেই জীবাণুটাকে কিন্তু একটা কোষের ভেতরে প্রবেশ করারও সুযোগ দেওয়া হয়ে থাকতে পারে। ঠিক তখন লাইসোসোম কিন্তু সেই জীবাণুকে ফ্যাগোসাইটোসিস করেও মেরে ফেলতে পারে। অর্থাৎ তোমার কোষের মধ্যে কোনো জীবাণু প্রবেশ করলে সেই জীবাণুটাকে ফ্যাগোসাইটোসিস বা গিলে ফেলে খেয়ে ফেলার মতো গুরুত্বপূর্ণ এই যে দায়িত্ব, সেটা কিন্তু লাইসোসোম পালন করে। অর্থাৎ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করার জন্য লাইসোসোম খুবই 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 তৎপর। তীব্র খাদ্যাভাব
কিংবা অক্সিজেনের অভাব যদি তোমার কোষে দেখা যায়, তখন কিন্তু লাইসোজোম নিজ কোষের অন্যান্য অঙ্গাণু ধ্বংস করে ফেলতে পারে। যখন নিজ কোষের অন্যান্য অঙ্গাণু ধ্বংস করে ফেলে, তখন কিন্তু সেটাকে বলা হয় অটোফ্যাগি। যখন লাইসোজোমের প্রাচীর বিদীর্ণ হয়ে যায়, অর্থাৎ যারা ঝিল্লিকে বিদীর্ণ করতে ল্যাবিলাইজার গুলো আছে, সেই ল্যাবিলাইজার গুলো যদি অ্যাক্টিভ হয়ে যায়, তখন লাইসোজোমের প্রাচীর বিদীর্ণ হয়ে যায়। লাইসোজোমের প্রাচীর যদি বিদীর্ণ হয়ে যায়, তখন সম্পূর্ণ কোষটি নষ্ট হয়ে যেতে পারে, যাকে বলা হয় অটোলাইসিস। চলো দেখে নেওয়া যাক ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করা হয়। এই যে একটা কোষ, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া যেটা তোমার বডিতে প্রবেশ করেছে। এই কোষ কি করবে, এই ব্যাকটেরিয়াকে চারদিক থেকে ঘিরে ধরে তাকে কোষের ভেতরে নিয়ে আসার একটা চেষ্টা করবে। দেখো, কোষ আসছে এবং ব্যাকটেরিয়ার সাথে তার একটা অ্যাটাচমেন্ট হবে, আর এই অ্যাটাচমেন্টটা কিন্তু সহজ কোনো বিষয় নয়। সেই ব্যাকটেরিয়ার প্রাচীর এবং তোমার কোষ ঝিল্লি যেটা আছে, এই দুইটার মধ্যে একটা কেমিক্যাল সিগন্যালিং পাস হবে। এই যে তারটি কিছু কোডিং, এখানে কিছু কোডিং, এই দুটার মধ্যে একটা ম্যাচ হলেই শুধুমাত্র এই ব্যাকটেরিয়াটাকে এই কোষ আক্রমণ করতে পারবে। যখন ব্যাকটেরিয়ার সাথে কোষটার একটা ম্যাচিং হয়ে যায়, অর্থাৎ সিগন্যালগুলো কমপ্লিট করে, তখন কিন্তু কোষ দেখো তাকে ঘিরে ধরে কোষের ভেতরে নিয়ে এসেছে। এটা নাম ফ্যাগোজোম, এটা নাম ফ্যাগোজোম। কিন্তু এই ফ্যাগোজোমের সাথে যখন লাইসোজোম যুক্ত হয়ে যাবে, তখন সেটা নাম হয়ে যাবে ফ্যাগোলাইসোজোম। দেখো, লাইসোজোম যুক্ত হয়েছে, ভেতরে এনজাইমগুলো দিয়ে দিয়েছে, যেটাকে বলা হয় ডাইজেস্টিভ এনজাইম। এই এনজাইমগুলো কিন্তু পরবর্তী থেকে ব্যাকটেরিয়াটাকে সেই ফ্যাগোলাইসোজোমের ভেতরে, অর্থাৎ যেখানে ছিল সেখানে ব্যাকটেরিয়াটাকে গলিয়ে ফেলবে, হাইড্রোলাইসিস করে ফেলবে, আদ্র বিশ্লেষণ করে ফেলবে, অর্থাৎ ব্যাকটেরিয়াটা ধ্বংস হয়ে যাবে। পরবর্তীতে ব্যাকটেরিয়াগুলোকে, যেগুলো হচ্ছে অপাচ্য, যেগুলো প্রয়োজন নেই, সেগুলো এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় দেহ থেকে বাইরে বের করে দিবে। অর্থাৎ কোনো ফ্যাগোসাইটিক সেল যদি কোনো একটি জীবাণুকে গ্রাস করে, লাইসোজোমের কাজ হচ্ছে লাইসোজাইম, যে ভয়ঙ্কর ভয়ঙ্কর এনজাইমগুলো তার কাছে আছে, সেগুলোকে ব্যবহার করে সেটাকে কি করবে, অর্থাৎ ধ্বংস করে ফেলবে। এটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরপর গলজি বস্তু, বা যেটাকে গলজি কমপ্লেক্স নামে সবাই চেনে। নিউক্লিয়াসের কাছাকাছি দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত লম্বা যে গোলাকার ও চ্যাপ্টা যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বিভিন্ন পদার্থ সংশ্লেষণ করে ও নিঃসরণ করে, তাকে গলজি বস্তু বলা হয়। এর অনেকগুলো সিনোনিম আছে, ইডিওজোম, ডিকটায়োজোম, লাইপোকন্ড্রিয়া, বিভিন্ন নামে একে ডাকা হয়ে থাকে। ক্যামিলো গলগি বিরল ও প্যাচার স্নায়ুকোষে এটি সর্বপ্রথম দেখতে পান, এবং গলগি সায়েন্টিস্টের নাম অনুসারেই এর নাম গলগি বস্তু নামকরণ করা হয়ে থাকে। এটা হচ্ছে সেই গলজি বস্তু, দেখতে পাচ্ছ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কোন একটা জিনিস প্রস্তুত হয়ে গলজি বস্তুতে আসে, আর গলজি বস্তু সেটাকে কিন্তু একদম কোষের বাইরে বের করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গঠন: চ্যাপ্টা, লম্বা, সিস্টার্নি। এই যে লম্বা চ্যাপ্টা, এগুলোকে বলা হয় সিস্টার্নি। অনেকগুলো সিস্টার্নি কিন্তু পরস্পর যুক্ত থাকে। সিক্রেটরি ভ্যাসিকল, ভ্যাসিকল গুলো সাধারণত হয় কিছুটা ছোট ছোট, এরা বিভিন্ন জিনিস সিক্রেশন বা নিঃসরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ কল্ড এজ বড় গোলাকার ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল গুলো যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন জিনিসকে ট্রান্সপোর্ট করে এক্সোসাইটোসিস বা কোষ থেকে বাইরে বের করে দেওয়ার, এক্সো মানে বাইরে, সাইটোসিস মানে কোষের বাইরে, যে প্রক্রিয়ায় কোষের বাইরে কোনো কিছু বের করে দেওয়া হয় সেটাকে বলা হয় এক্সোসাইটোসিস। সো এক্সোসাইটোসিসের জন্য এই গোলাকার ভ্যাকুয়াল গুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজ কি? লাইসোজোম ও ভিটামিন তৈরি করা। তার মানে গলজি বস্তুর কাজ হচ্ছে কিছুক্ষণ আগে যেটা পড়লাম, লাইসোজোম সেটাকে তৈরি করা, ঠিক তেমনি তার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনও সে তৈরি করে থাকে। বিভিন্ন পদার্থ ঝিল্লিবদ্ধ করা হয় বলেই কিন্তু হ্যাঁ, এই গলজি বস্তুকে প্যাকেজিং হাউস বলা হয়ে থাকে। কোষের প্যাকেজিং হাউস কে? গলজি বস্তু। বিভিন্ন পলিস্যাকারাইড তৈরি করা, ছোট ছোট পলিস্যাকারাইডের চেইন কিন্তু গলজি বস্তু তৈরি করতে পারে, আর এজন্যই একে বলা হয় কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কে? হ্যাঁ, গলজি বস্তু। এক্সোসাইটোসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা, যেটা বললাম যে কোন একটা পদার্থ পাওয়ার পর তাকে ঝিল্লিবদ্ধ করে, তারপর তাকে ট্রান্সপোর্ট করে কিন্তু কোষের ওই যে প্লাজমা মেমব্রেনের দিকে নিয়ে যায় এবং কোষের বাইরে বের করে দেয়। এই যে কোন একটা পদার্থকে সে ঝিল্লিবদ্ধ করলো, করার পর তাকে প্লাজমা মেমব্রেন অর্থাৎ কোষের একদম পরিধির দিকে নিয়ে গেল, তারপর কোষের বাইরে বের করে দিল, এই যে তাকে রাস্তা বলে দিল বা তাকে কোষের বাইরে নিয়ে গেল, এই যে রাস্তা বাতলে দেওয়ার এই কাজটার জন্য তাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। অর্থাৎ গলজি বস্তুর তিনটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এক, তাকে বলা হয় কোষের প্যাকেজিং হাউস। দুই, তাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এন্ড দ্য লাস্ট ওয়ান, তাকে বলা হয় ট্রাফিক পুলিশ। এবার আমরা চলে যাব এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলজি বস্তুর গঠন ও কাজ অনেকটা কাছাকাছি। পরিণত কোষের সাইটোপ্লাজমের জালিকার মতো যে অঙ্গাণু,
প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে তাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা আন্তঃপ্লাজমীয় জালিকা বলে। পোর্টার ও তার সঙ্গীরা মানব যকৃৎ কোষে এটি আবিষ্কার করেছেন। এটি সাধারণত দু প্রকার, মসৃণ, অমসৃণ। মসৃণটা হচ্ছে দেখো এটা চারপাশে কিন্তু একদমই মসৃণ, কোনো রকমের রাইবোজোম নেই। আর যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম বসানো থাকে তখন সেটা অমসৃণ হয়ে যাবে, কিছুটা রাফ হয়ে যাবে। তাই দু প্রকার, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন যদি দেখি, চ্যাপ্টা লম্বা সিস্টার্নি যেটা কিনা গলজি বস্তুতেও ছিল, সিক্রেটরি ভ্যাসিকল এটাও গলজি বস্তুতে ছিল। এখানে গলজি বস্তুর মধ্যে তৃতীয় যেটা ছিল ভ্যাকুওল সেটা থাকে না, এখানে থাকে চিকন লম্বা টিউবিউল। এই যে টিউবগুলো দেখতে পাচ্ছ এরকম টিউবিউল থাকে। তার মানে গলজি বস্তু থাকে তিনটা জিনিস, সিস্টার্নি, ভ্যাসিকল, ভ্যাকুওল। বাট এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তিনটা জিনিস, সিস্টার্নি, ভ্যাসিকল, টিউবিউল। তার মানে ডিফারেন্সটা হচ্ছে টিউবিউলে। ওকে, আমরা কাজটা দেখে নিই। অমসৃণ জালিকায় প্রোটিন তৈরি হয়, একটু আগে আমরা জেনেছি যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম বসানো থাকে, আর এই রাইবোজোম বসে থাকার কারণেই কিন্তু সেটা প্রোটিন তৈরিতে ভূমিকা পালন করে, কারণ আমরা জানি রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। মসৃণ জালিকায় লিপিড, হরমোন, গ্লাইকোজেন ও স্টেরয়েড তৈরি হয়ে থাকে বলে অনুমান করা হয়। এটি লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে, তার মানে এর মধ্যে কি লিপিড এবং প্রোটিন বাহিত হতে পারে, এই জন্য তাকে বলা হয় লিপিড এবং প্রোটিনের অন্তঃবাহক। এরপর আমরা চলে যাব কোষের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু যার নাম সেন্ট্রিওল। সাধারণত প্রাণী কোষের সাইটোপ্লাজমে অবস্থিত, তার মানে বোঝা গেল সেন্ট্রিওল কিন্তু প্রাণী কোষেই থাকে। আত্মপ্রজননশীল মানে নিজের কপি নিজেই বাড়াতে পারে। ঝিল্লিবদ্ধ ও নলাকার যে অঙ্গাণু কোষ বিভাজনের সময় মাকু যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি করে তাকেই বলা হয় সেন্ট্রিওল। জোড়ায় জোড়ায় অবস্থান করে বলে এই সেন্ট্রিওলকে কিন্তু ডিপ্লোজোম নামেও নামকরণ করা হয়। ডিপ্লোজোম। বেনেডেন এটি আবিষ্কার করেন ও ভোভেরি সেন্ট্রিওল নামকরণ করেন। সেন্ট্রিওলের চেহারাটা আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, তো চলো গঠনটা একটু দেখে নেওয়া যাক। এই সেন্ট্রিওল দুটো কিন্তু একটা ঝিল্লির মধ্যে আবৃত অবস্থায় থাকে, দ্বিস্তরী ঝিল্লি। এই ঝিল্লির ভেতরে থাকে একটা তরল, এই তরলটার নাম হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, আর টোটালটার নাম হচ্ছে সেন্ট্রোজোম, আর এই দুটির নাম হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোজোম। গঠন হচ্ছে সিলিন্ডার ওয়াল বা প্রাচীর। দেখো এখানে একটা প্রাচীর আছে, তাই না? এই প্রাচীরগুলো ছোট 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 সিলিন্ডার নিয়ে তৈরি। দেখা যাচ্ছে তিনটি করে সিলিন্ডার একসাথে থেকে একটা ট্রিপলেট গঠন করে। তিনটি করে সিলিন্ডার টাইপের যে চিকন চিকন নালিকা আছে এরা মিলে কি করে একটা ট্রিপলেট তৈরি করে। ট্রিপলেটগুলো পরস্পর লিঙ্কার বা যোজকের মাধ্যমে লেগে 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 একটা সিলিন্ডারের মতো গঠন তৈরি করে, তাই এটাকে বলা হয় সিলিন্ডার ওয়াল। ট্রিপলেটস বা ত্রয়ী অনুনালিকা, ট্রিপলেটস মানে যে তিনটি তিনটি করে অনুনালিকা যুক্ত হয়ে কি করলো, ট্রিপলেট গঠন করলো বা ত্রয়ী অনুনালিকা তৈরি করলো। লিঙ্কার হচ্ছে একটি ট্রিপলেটস এর সাথে আরেকটি ট্রিপলেটস যে একটি পর্দা দিয়ে আবৃত যুক্ত সেটাকে বলা হয় লিঙ্কার। সো সিলিন্ডার ওয়াল, ট্রিপলেটস, লিঙ্কার এটা নিয়েই তৈরি হয় কি সেন্ট্রিওল। এবার কাজ, কোষ বিভাজনে সাহায্য করা। যেহেতু আমরা একটু আগেই বলেছি সে কিনা কি করে, মাকু যন্ত্র তৈরি করে, তার মানে কোষ বিভাজনে তার সরাসরি ভূমিকা আছে। সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করা। অনেক কোষেই কিন্তু সিলিয়া থাকে, ফ্লাজেলা থাকে বা অতিরিক্ত চুলের মতো অংশ থাকে, এগুলো সৃষ্টি করাই কিন্তু এই সেন্ট্রিওলের কাজ। শুক্রাণু লেজ গঠন করা, সেটাও কিন্তু আরেকটি লেজ, সিলিয়া, ফ্লাজেলা এই টাইপের যত কিছু থাকবে সেখানে কিন্তু সেন্ট্রিওলের ভূমিকা থাকবে। এবার আমাদের আলোচনার বিষয় মাইক্রোটিবিউলস। পরিণত কোষের সাইটোপ্লাজমে জালিকার মতো যে অঙ্গাণু প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে তাকে মাইক্রোটিবিউলস বলে। কোষকে দৃঢ়তা প্রদান করার জন্য এদের সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল নামেও অভিহিত করা হয়। একটা কোষের মধ্যে কিভাবে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে মাইক্রোটিবিউলস তার দৃঢ়তা প্রদানের ভূমিকা রাখে তার একটি এসেন্স কিন্তু এখানে দেওয়ার আমি চেষ্টা করেছি। কাজ, ফ্লাজেলা ও সিলিয়ার বিচলনে সাহায্য করা। কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম ফ্লাজেলা ও সিলিয়ার সৃষ্টি সেটা কিন্তু সেন্ট্রিওল পালন করে, কিন্তু অন্যদিকে ফ্লাজেলা ও সিলিয়ার বিচলনে সাহায্য করে কিন্তু মাইক্রোটিবিউলস। কোষ বিভাজনের সময় মাকু যন্ত্র তৈরি করা, সেম টু সেম লাইন আমরা কিছুক্ষণ আগেও কিন্তু সেন্ট্রিওলের ক্ষেত্রে ব্যবহার করেছি। প্রশ্ন হচ্ছে কোষ বিভাজনের সময় মাকু যন্ত্র আসলে তৈরি করে কে? খুবই সিম্পল একটা ইকুয়েশন এখানে। আমরা একটু আগেই বলেছি প্রাণী কোষের ক্ষেত্রে কোষ বিভাজনের সময় মাকু যন্ত্র তৈরি করে সেন্ট্রিওল, উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। সেখানে কিন্তু সেন্ট্রিওলের সেম কাজটি প্রক্সি বা পালন করে কে?
মাইক্রোটিউবিউলস, অর্থাৎ মাকুযন্ত্র তৈরি করে উদ্ভিদ কোষের জন্য মাইক্রোটিউবিউলস, প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল এবং মাইক্রোটিউবিউলস দুজন মিলেই কিন্তু করে। যোগাযোগ ও পরিবহনে সাহায্য করে, বিভিন্ন জিনিসের মধ্যে যোগাযোগ বা আন্তঃ অঙ্গাণুর মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন তথ্য আদান প্রদান করা এবং তাদের মধ্যে বিভিন্ন জিনিসের পরিবহনটাও কিন্তু কে নিয়ন্ত্রণ করে? হ্যাঁ, মাইক্রোটিউবিউলস। কোষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণুতে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে। প্রকৃত কোষের যে অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট আবরণী বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা ধারণ করে, তাই হচ্ছে নিউক্লিয়াস। একে প্রাণকেন্দ্র বা মস্তিষ্ক বলে ডাকা হয়, কিছুক্ষণ আগেই বললাম। রবার্ট ব্রাউন এই নিউক্লিয়াস আবিষ্কার করে থাকেন। কাজ কি? ক্রোমাটিন ধারণ করে। আচ্ছা, ক্রোমাটিন ধারণ করে। ভেতরে যে ক্রোমাটিন জালিকাগুলো দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু নিউক্লিয়াসের ভেতরেই থাকে, অর্থাৎ সে কিন্তু ক্রোমাটিন ধারণ করে। প্রশ্ন হচ্ছে, নিউক্লিয়াসের চারিদিকে কিন্তু একটা মেমব্রেন থাকে, আর এই মেমব্রেনটা দুই স্তর বিশিষ্ট। এই মেমব্রেন দিয়ে আবৃত ভেতরের সমুদয় অংশের যে তরলটা, তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। ভেতরে সুতার মতো যা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ক্রোমাটিন। আর ভেতরে অস্বচ্ছ কালো গোলাকার আরেকটা বস্তু আছে, যার নাম নিউক্লিওলাস। আর হ্যাঁ, নিউক্লিয়াসের গায়ে কিন্তু ছিদ্র থাকে। এই যে নিউক্লিয়াস, তার গায়ে কিন্তু ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমের সাথে যোগাযোগ রক্ষা করে। সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। জৈবিক কাজ সকল নিয়ন্ত্রণ করার পেছনে গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে, এর মধ্যে থাকে, হ্যাঁ, কি থাকে? জিন থাকে, ডিএনএ থাকে, ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ, ডিএনএর মধ্যে থাকে যে জিন, এই জিনগুলো কিন্তু আমাদের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাই নিউক্লিয়াস সকল ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ রাখে, বংশগতিতে ভূমিকা রাখে। বংশগতিতে ভূমিকা রাখে এর মানে হচ্ছে আমাদের বৈশিষ্ট্য পরবর্তী জেনারেশনে, জেনারেশন টু জেনারেশন এই যে ট্রান্সমিট করা, এটা কিন্তু নিউক্লিয়াসের মাধ্যমেই হয়, যাকে বলা হয় নিউক্লিয়ার ইনহেরিটেন্স। চলো, নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোম থাকে তা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। নিউক্লিয়াসে অবস্থিত রং ধারণকারী সুতাকৃতির ও অনুলিপন ক্ষমতা সম্পন্ন, অনুলিপন মানে হচ্ছে নিজের কপি নিজে বাড়াতে পারে, দ্বিগুণ করতে পারে, দ্বিতন করতে পারে। অনুলিপন ক্ষমতা সম্পন্ন যে উপাদান বংশগতি, মিউটেশন ও প্রকরণে ভূমিকা পালন করে, তাকেই ক্রোমোজোম বলে। অনেকগুলো বিষয় কিন্তু চোখের সামনে চলে আসলো, এক এক করে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। রং ধারণকারী, দেখো এই ক্রোমোজোম শব্দটার অর্থই হচ্ছে রং ধারণকারী দেহ। কেমন অদ্ভুত লাগছে, চলো ব্যাখ্যা করা যাক। ক্রোম শব্দটার অর্থই হচ্ছে রং, আর সোম শব্দটার অর্থই হচ্ছে দেহ, অর্থাৎ যার মধ্যে রং ধারণ করার ক্ষমতা আছে তাকে বলা হয় ক্রোমোজোম। অর্থাৎ ক্রোমোজোমকে যখন আমরা রঞ্জিত করি, তখন কিন্তু সেটা রং ধরে রাখে বা রং ধরে রাখার ক্ষমতা প্রদর্শন করে, তাই তার নামই হচ্ছে ক্রোমোজোম। অনুলিপন ক্ষমতা সম্পন্ন হচ্ছে এই ক্রোমোজোম কিন্তু নিজের কপি দ্বিগুণ করতে পারে। কোষ বিভাজনের ঠিক আগেই ক্রোমোজোমগুলো কিন্তু দ্বিগুণ হয়ে যায় বলেই মাইটোসিস সেল ডিভিশনের ফলে আমাদের প্রত্যেকটা কোষ মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়ে থাকে। এবং বংশগতি, বংশগতি হচ্ছে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে তথ্য ট্রান্সমিট করা, সেটা ক্রোমোজোম করে থাকে, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। মিউটেশন, মিউটেশন শব্দটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। মিউটেশন শব্দটার অর্থ হচ্ছে সাডেন হেরিটেবল চেঞ্জ। হঠাৎ করেই ডিএনএর মধ্যে এমন কোনো পরিবর্তন চলে আসে যেটা কিনা পরবর্তী বংশে চলে যাওয়ার মতো বা পরবর্তীতে সেটা স্থায়ী হয়ে যাওয়ার মতো, অর্থাৎ স্থায়ী কোনো পরিবর্তন কি বলা হয়? মিউটেশন। আর যদি জিনের মধ্যে এরকম কোনো মিউটেশন সৃষ্টি হয়, তাহলে কি হবে? তাহলে সেটা হবে তার মধ্যে প্রকরণ বা ভ্যারিয়েশন সৃষ্টি হবে। এই যে আমাদের মধ্যে এত এত ভ্যারিয়েশন, এগুলো কিন্তু ছোট ছোট মিউটেশনের ফলেই হয়েছে। ওকে, কার্ল নাগেলি সর্বপ্রথম উদ্ভিদ কোষে ক্রোমোজোমকে দেখে থাকেন বা প্রত্যক্ষ করেন। স্ট্রাসবার্গার নামক সায়েন্টিস্ট কোষ বিভাজনের সময় সুতার মতো কিছু লক্ষ্য করেছিলেন। ফ্লেমিং এসব সুতার নাম দিয়েছিলেন ক্রোমাটিন। পরবর্তীতে ওয়ালডেন নামক সায়েন্টিস্ট এগুলোর নাম দিয়েছিলেন ক্রোমোজোম। ক্রোমোজোমের গঠন অ্যানালাইসিস করা দরকার। গঠন অ্যানালাইসিস করার সময় কিন্তু আমাদের এই চিত্রটা থেকে ফলো করতে হবে। এই যে জায়গাটার নাম হচ্ছে টেলোমিয়ার, এখানে একটা কুঞ্চিত জায়গা বা কনস্ট্রিকশন দেখা যায়। দেখা যেতে পারে যে কোনো ক্রোমোজোমই থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এটার নাম হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশন বা প্রাথমিক কুঞ্চন, যেটাকে আমরা সেন্ট্রোমিয়ার নামে চিনি। এটার আরেকটা পোরশনের নাম আছে কাইনেটোকোর। এখানে আরেকটা সেকেন্ডারি কনস্ট্রিকশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রাথমিক কুঞ্চন, এটাও গৌণ কুঞ্চন, এটাও গৌণ কুঞ্চন। একটাও দিতে পারো, দুটোও দিতে পারো, কোনো সমস্যা নেই। এক পাশের নাম হচ্ছে স্যাটেলাইট, সাধারণত এটাই নিউক্লিওলাসের মধ্যে প্রবেশ করানো থাকে। তাহলে এখানে কি কি থাকবে? এই ক্রোমোজোমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিএনএটা থাকবে, এটা এত সুতার মতো চিকন, তাই এটার নাম দেওয়া হয়েছে ক্রোমাটিন। ক্রোমাটিন ভেতরে যে ডিএনএটা থাকে, যখন ক্রোমোজোমটা চিকন সুতার মতো থাকে তখন সেটাকে কি বলা হবে? ক্রোমাটিন। কিন্তু যখন সেটা খাটো মোটা হয়ে যাবে, ভিজিবল হবে মাইটোটিক মেটাফেজ দশায়, তখন আমরা সেটাকে বলবো ক্রোমোজোম।
তাহলে ভেতরে থাকবে ক্রোমাটিন, ক্রোমাটিনের পরে থাকবে ক্রোমাটিড। ক্রোমাটিড কোনটা? এই যে এক একটাকে বলা হয় ক্রোমাটিড, এক একটাকে বলা হয় ক্রোমাটিড। সেন্ট্রোমিয়ার, মাঝখানের এই অঞ্চলটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর এখানেই থাকে হচ্ছে কাইনেটোকোর, মানে কাইনেটোকোর সেন্ট্রোমিয়ারেরই একটা অংশ, দুটো কাইনেটোকোর পাশাপাশি যুক্ত হয়ে সেন্ট্রোমিয়ারটা তৈরি করে। বাহু, সেন্ট্রোমিয়ারের এই পাশে একটা ছোট বাহু, এই পাশে একটা বড় বাহু আমরা দেখতে পাচ্ছি বা আর্ম। গৌণকুঞ্চন বলতে আমরা দুটো গৌণ বা সেকেন্ডারি কনস্ট্রিকশনের কথা বলেছিলাম, কেননা ওই সেন্ট্রোমিয়ার কি বলা হয় প্রাইমারি কনস্ট্রিকশন বা প্রাথমিক কুঞ্চন। টেলোমিয়ার, ক্রোমোজোমটার এক দিকটাকে বলা হয় টেলোমিয়ার আর বিপরীত দিকটাকে বলা হয় স্যাটেলাইট, স্যাটেলাইট বলা হয়। পেলিকল ও ম্যাট্রিক্সের কথা এখানে বলা হয়েছে। এই যে আবরণটা, কাল্পনিক একটা আবরণ আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোমের উপরে, এটা নাম হচ্ছে পেলিকল আবরণ। আর ভেতরে নাকি একটা তরল থাকে, যে তরলের মধ্যে ডিএনএ গুলো ভেসে থাকে, এগুলোকে বলা হয় ম্যাট্রিক্স। কিন্তু বর্তমান সায়েন্স বলে এই পেলিকল এবং ম্যাট্রিক্স কোনটাই আসলে ডিএনএ ক্রোমোজোমের মধ্যে এক্সিস্ট করে না। সো এইবার আমাদের মনে হয় যে ক্রোমোজোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আমরা জেনে নেওয়া উচিত। ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক, অর্থাৎ এটি জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে থাকে। জীবের লিঙ্গ নির্ধারণ ও ডিএনএ এর মাধ্যমে সকল মিউটেশন ও প্রকরণ নিয়ন্ত্রণ কিন্তু এই ক্রোমোজোমই করে। ক্রোমোজোমের কারণেই কিন্তু সেক্স ডিটারমিনেশন হয়, অর্থাৎ মেল হবে নাকি ফিমেল হবে সেটা এই ক্রোমোজোমের মাধ্যমেই ডিটারমাইন করা হয়। ক্রোমোজোমের মধ্যে আমরা যদি ক্রোমোজোমের একদম সূক্ষ্ম গঠনটা দেখার চেষ্টা করি, এই সেই ক্রোমোজোম, তার দুটো ক্রোমাটিড আমরা দেখতে পাচ্ছি। এই ক্রোমাটিডের মধ্যে ক্রোমোজোম কিন্তু একটা জালের মতো বিন্যস্ত অবস্থায় আছে। হাইলি কয়েলড ক্রোমোজোমকে যদি আমি প্যাচ খুলতে থাকি তাহলে দেখব যে অনেকগুলো ছোট ছোট ইউনিট কিন্তু তার মধ্যে যুক্ত অবস্থায় আছে। এক একটা ইউনিটের নাম হচ্ছে নিউক্লিওজোম, যা কিনা ক্রোমোজোম বা ডিএনএ এর চেইন আর এই হিস্টোন প্রোটিনগুলো একসাথে তৈরি করে। ডিএনএ আর 8টি হিস্টোন প্রোটিন আড়াই প্যাচ, 2.5 টার্ন বা আড়াই প্যাচ দিয়ে এক একটি নিউক্লিওজোম গঠন করে। এই নিউক্লিওজোমগুলো ভাঙলে কি পাওয়া যাবে? 8টা হিস্টোন প্রোটিন আলাদা হয়ে যাবে এবং এই ডিএনএটাকে আমরা দেখতে পাবো। আর এই সেই দ্বিসূত্রক বা ডিএনএ ডাবল হেলিক্স। এটা হচ্ছে ক্রোমোজোমের একদম সূক্ষ্ম গঠন, অর্থাৎ ডিএনএ গুলো হিস্টোন প্রোটিনের সাথে নিউক্লিওজোম গঠন করবে, অনেকগুলো নিউক্লিওজোম পরস্পর যুক্ত হয়ে এই ক্রোমোজোমের এই হাইলি কয়েলড একটা কন্ডিশন সেটা তৈরি করবে। সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের প্রকারভেদ, আর সেটা সবাই জানো তোমরা। সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে 4টি ভাগে ভাগ করা হয়: 1 মেটাসেন্ট্রিক, 2 সাবমেটাসেন্ট্রিক, 3 অ্যাক্রোসেন্ট্রিক, 4 টেলোসেন্ট্রিক। দেখো, এটা হচ্ছে মেটাসেন্ট্রিক, একদম সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে, তার দুটো বাহু প্রায় সমান থাকে। এই ক্ষেত্রে সাবমেটাসেন্ট্রিকের ক্ষেত্রে যেটা হয়, এই যে সেন্ট্রোমিয়ারটা সেটা একটি আর্ম থাকে বড়, একটি আর্ম থাকে ছোট, মোটামুটি মাঝখান থেকে একটু পাশে বা কিনারার দিকে থাকে, যার ফলে সেটার আকৃতিটা কিন্তু এল আকৃতির হয়ে যায়। আর অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম যেটা, তার সেন্ট্রোমিয়ারটা অলমোস্ট কিনারার বা এক প্রান্তের কাছাকাছি থাকে। মাইটোটিক অ্যানাফেজ দশায় যখন ক্রোমোজোমগুলোকে টান দেওয়া হয়, অর্থাৎ মাকো যন্ত্রের স্পিন্ডল অ্যাপারেটাস গুলো, তখন কিন্তু সেটা যে শেপের মতো আকার ধারণ করে বলে এটাকে অ্যাক্রোসেন্ট্রিক বলা হয়েছে। আবার টেলোসেন্ট্রিকটা হচ্ছে একদম টেইল বা লেজের দিকে থাকে কি তার যে সেন্ট্রোমিয়ার সেটা, অর্থাৎ এর মধ্যে দুটো আর্ম থাকে না, একটি আর্ম বা বাহু থাকে, আর সেন্ট্রোমিয়ার থাকে একদম এক পাশে, যেটা কিনা অ্যানাফেজ দশায় আই এর মতো আকৃতি ধারণ করে। সো এই 4 প্রকারের ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে দেয়া আছে। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার এসেছে। এবং সবশেষে প্রিয় শিক্ষার্থীরা, অন্তঃস্থ করার পূর্বে কোনো শিক্ষাই পরিপূর্ণ শিক্ষা নয়, ঠিক তেমনি সকল শিক্ষাই সুশিক্ষা নয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যা যা পড়লাম তা হচ্ছে রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রিওল, মাইক্রোটিউবিউলস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম। তোমরা বাসায় একটু ভালো করে এগুলো অবজার্ভ করবা। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।